বড় সাহস আমার সন্তানের মুখে বন্দুক ধরেছে সুমন। বন্দুক নামা বলছি, তুমি থামো বাবা। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না, প্রত্যেকটা বার গরিবের হক মেরে দেয়। গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে। আপনার অসংখ্য চলচ্চিত্র হিট হয়েছে, যেটা অল্প সময়ে বলা সম্ভব না। তো সর্বশেষ যেটা তৃতীয় ব্যবসা সফল কোনটি আপনার হিসাবে? মিয়াবাড়ির চাকর। মিয়াবাড়ি চাকর, এটার গল্প আপনি কিভাবে কনসেপ্ট পেলেন? না, মিয়াবাড়ির চাকরটা হচ্ছে কি, আমার খুব ইচ্ছে ছিল, আমি বললাম না যে আমি ছোটোবেলায় রাজ্জাক আঙ্কেলের ছবি আঁকতাম, হইতো না, তারপরও আমি চেষ্টা করতাম ওনার হেয়ার স্টাইলটা আমার ভালো লাগতো আর কি। শাবানা ম্যাডামের ছবি আঁকতাম, ববিতা ম্যাডামের ছবি আঁকতাম, এরকম সুচরিতা ম্যাডামের ছবি আঁকতাম। ওনাদেরকে আমি মানে আমার ভালো লাগতো যে ওনাদের ছবিটা সামনে নিয়ে, ভিউ কার্ড সামনে নিয়ে আঁকতাম। আচ্ছা, তো ওই মানে সত্যি কথা বলতে আমার এই মিয়াবাড়ির চাকরটা ছিল হলো যে একটা মাল্টি কাস্টিং মুভি বানাবো আর একটা। জি, তখন সবাই সাকিব অপু, সাকিব সাহারা, সাকিব শাবনূর এরকম ছবি প্ল্যান করছে। তো আমার ছবি আমিও ট্রায়াঙ্গেল লাভ করছি, যেমন সাকিব, অপু, রুমানা, তারপর সাকিব, সাহারা, মুক্তি। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল ওই সময় মিয়াবাড়ি চাকরের সময় যে আমি একটা মাল্টি কাস্টিং ছবি বানাবো। মাল্টি কাস্টিংয়ের মধ্যে কে কে ছিল তখন? সাকিব, অপু, নায়করাজ রাজ্জাক, তারপরে হুমায়ুন ফরিদি, খলিল ভাই, শক্তিশালী অভিনেতা সমাজ, সুচরিতা ম্যাডাম, সুজাতা ম্যাডাম, ডাক্তার এজাজ, নিশা সওদাগর, এরকম মানে যারা ওই সময়ে তারকা খ্যাতি পেয়েছিল যেসব শিল্পীরা, তাদের নিয়ে আমি একটা ছবি বানাবো। তো মাল্টি কাস্টিং চিন্তা করতে গিয়ে এই গল্পটা আসলে সময় কাটাইতেই পারিস না, তুই করবি নির্বাচন। তোর দেশের নিয়ম অনুযায়ী যে কোনো যোগ্য লোক ইলেকশন করতে পারে। জামানত বাজেয়াপ্ত হলে টের পাবি। যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা দেওয়ার সময় সই করেছিলাম, জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মেয়ের কাছে বন্ধক দেওয়া আছে। আমাকে ঢুকিয়ে নিয়ে দলিল ফেরত দিয়ে বলেছে, প্রমাণক এই দলিল নিয়ে যাও, আমার কাছে তোমার আর কোনো ঋণ হইল না। আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? তো এই ছবিতে আপনি শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ, এই ছবির এক্সট্রা আলাদা কোনো ঘটনা বা মুহূর্ত আছে? তো আমাদের শুটিং কল তো 9টায়। তো আমার বাড়ি কিন্তু এফডিসি থেকে অনেক দূরে। আমি কিন্তু আসলে ঢাকার শেষ মাথা, মানে ঢাকার দক্ষিণে আমার বাড়ির শেষ মাথা, ঢাকার শেষ সীমানা, ওইখান থেকে আমার এখানে আসতে হয়। আমি কিন্তু রেগুলার আমার মানে নিজের বাড়িতে থেকে আমার আসা যাওয়া করছি, কাজ করতে হয়েছে। তো আমি যত সকালেই রওনা দিতাম না কেন, একটা সময় আমার পৌঁছাইতে 8টা, 8:30 এরকম বেজে যেত। আচ্ছা, আমি আবার অনেক রাতে বাসায় ফিরতাম, আবার আমি রেস্ট নেওয়ার সুযোগ পেতাম না। কিন্তু তারপরও নাস্তা করে বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে আমার 8টা, 8:30 বেজে যেত। তো আমাকে রাজ্জাক আঙ্কেল ফোন করে বললেন যে, লিটন তোমার কালকে আমাকে কয়টায় লাগবে? আমি বললাম 9টায় লাগবে আঙ্কেল। বলছে আচ্ছা ঠিক আছে, আমি 9টায় চলে যাব। তো আমি 8:14 যখন এফডিসির গেট দিয়ে ঢুকি, তখন ঢুকেই 3 নম্বর ফ্লোর ছিল ওটা। 3 নম্বর ফ্লোরে কাছাকাছি আসতেই আমার গাড়ি থেকে আমি দেখতে পেলাম যে রাজ্জাক আঙ্কেল চেয়ার বিছিয়ে বসে। আচ্ছা আচ্ছা। আমি ড্রাইভারকে বললাম যে গাড়িটা এখানেই থামাও, যেন সামনে রাজ্জাক আঙ্কেল আছে। কারণ আমি ওনার পরে আসছি, এটা আমার লজ্জা লাগতেছে। সেটা তো অবশ্যই স্বাভাবিক। তো সামনে গেলাম, যাওয়ার পরে আমি ঘুরে এখান দিয়ে যে এফডিসির বাগান ঘুরে পিছন দিয়ে ওদিক দিয়ে গিয়ে হ্যাঁ আঙ্কেল কী অবস্থা? বলছে হ্যাঁ আমি তোমাকে দেখেছি, তুমি যে লেট করে এসেছো এটা কিন্তু আমি দেখেছি। শোনো, আমি 9টার মানে আমি কিন্তু 8টায় এসেছি, বোঝো আমি কিন্তু 5টার পরে চলে যাব। আমি তো মনে মনে ভাবলাম যে আজকে তো রাজ্জাক আঙ্কেলের অনেক কাজ, 5টায় চলে গেলে কেমনি কী হবে। যে দেখো লিটন, আমি কিন্তু 9টায় আসছি, আমি 5টায় চলে যাব। যাই হোক, আমি কাজ করতে উনি সেদিন রাত 11টায় কাজ করে আমাকে যাওয়ার সময় বললেন, লিটন কালকে আমি 9টায় আসবো। আমি বললাম আপনাকে বেস করে কাজ যাচ্ছে তো আঙ্কেল, আপনি আসলে ভালো হবে, নয়তো 1 ঘন্টা পরে। না আমি আর 9টায় আসবো। আমি সেদিন যেভাবেই হোক চেষ্টা করছি 8টায় আসতে। ঠিক আমি আসার পরের দিন 5 মিনিট পরই রাজ্জাক আঙ্কেল আসছে। শুধু মেকআপ ম্যান, আমি আর রাজ্জাক আঙ্কেল, আর কেউ আসে না। এরকম সিনসিয়ার আর্টিস্ট পাওয়া খুব কঠিন এখন বর্তমান সময়ে।
কারণ আমাদের আর্টিস্টগুলো তো আসে অনেক লেট করে। অনেক অনেক লেগেছে আমার জীবনে। আমি সত্যি কথা বলতে আমাদের যারা মোস্ট সিনিয়র আর্টিস্ট তাদের সিনসিয়ারিটি, তাদের কাজের প্রতি যে ভালোবাসা, মনোযোগ, ভালোবাসা, আমি মানে আসলে এটা আমরা আসলে রপ্ত করতে পারিনি। জি আমাদের এই প্রজন্ম যদি তাদের সাথে একবার কাজ করতো তাহলে বুঝতো যে আসলে কাজকে কিভাবে ভালোবাসতে হয়। হার্ড ওয়ার্কিং করতে তারা। অসম্ভব। না, নায়ক রাজ রাজ্জাক যে 80-90 বছর বয়সের একটা মানুষ, সে কী করে 8টার মধ্যে এসে বসে থাকে। এই ছবি কত ব্যবসা করেছিল, কত টাকা আইডিয়া? আমার মনে হয় আমাকে প্রডিউসার জানাইছিল 5,74,00,000 টাকা নেট বিজনেস। অনেক। তাহলে 5 কোটি যদি নেট হয় তাহলে তো গ্রস আরো অনেক। 5,74,00,000 টাকা উনি নেট বিজনেসের কথা আমাকে জানাইছে। তুমিও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি, আজ এখন তুই 4 দিনে কাজ করছিস, আমি তোকে এত কষ্ট করতে দেবো না বাবা, আমার বাবা মিয়া বাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারেনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না।